আমরা পার্ট ওয়ানে আজ পড়ব কেলাস জালক, একক কোষ ও তার প্রকারভেদ, ক্রিস্টাল সিস্টেম, ব্র্যাভিস ল্যাটিস, ঘনকাকার একক কোষে কণা সংখ্যার নির্ণয়। এসো প্রথমেই জেনে নিই কেলাস কী। কেলাস হলো এমন একটি সমসত্ব কঠিন পদার্থ যার কিনা সুনির্দিষ্ট একটি জ্যামিতিক আকার থাকবে এবং কতকগুলি নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সেটি সীমাবদ্ধ থাকে এবং ওই কঠিন পদার্থটির যে কণাগুলি দ্বারা গঠিত, অর্থাৎ কণাগুলি বলতে সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, ওই আয়নগুলি পরমাণু বা অণুগুলি যখন সুষমভাবে এবং পর্যায়ক্রমে পরপর একটা নির্দিষ্ট পিরিয়ডিসিটি মেনটেন করে সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তখন ওই সমসত্ব কঠিন পদার্থটাকে আমরা কেলাস বলতে পারি। তাহলে এসো আমরা কেলাসের সংজ্ঞাটা একটু দেখে নিই। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বলে। এরপর এসো কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ সম্পর্কে আমরা জেনে নিই। পৃষ্ঠতল। তো পৃষ্ঠতল কাকে বলে? প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশগুলি কতকগুলি সমতল দ্বারা গঠিত, এই সমতলগুলিকেই বলা হয় পৃষ্ঠতল। এরপর জেনে নিই ধার বা কিনারা কী। দুটি পাশাপাশি পৃষ্ঠতলের যে সংযোগ রেখা বা মিলন রেখা তাকেই বলা হচ্ছে কিনারা বা ধার। এরপর এসে জেনে নিই আন্তঃপৃষ্ঠীয় কোণ কী। দেখো, দুটি পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে আন্তঃপৃষ্ঠীয় কোণ বলে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনটাকে আমরা আলফা বলবো, কোন অ্যাঙ্গেলটাকে বিটা বলবো, আর কোন অ্যাঙ্গেলটাকে গামা অ্যাঙ্গেল বলবো। কেলাসের ত্রিমাত্রিক গঠনাকৃতিতে দেখো, প্রচলিত নিয়ম অনুযায়ী এক্স অক্ষের বিপরীত দিকের কোণকে বলা হয় আলফা, ওয়াই অক্ষের বিপরীত দিকের কোণকে বলা হয় বিটা এবং জেড অক্ষের বিপরীত দিকের কোণকে বলা হয় গামা। আবার মনে রাখার সুবিধার্থে আমরা এটি বলতে পারি, কিনারা বি ও সি এর মধ্যবর্তী কোণ হলো আলফা, কিনারা এ ও সি এর মধ্যবর্তী কোণ হলো বিটা এবং কিনারা এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো গামা। দেখো, কিনারা বি আর সিতে মিসিং কে আছে এ, আর আলফাটাও দেখো এ এর মতো দেখতে, তাহলে এইভাবে তোমরা মনে রাখবে বি আর সি এর মাঝখানের যে কোণ সেটি হলো এ। এভাবেই দেখো এ ও সি এর মাঝে মিসিং আছে কে বি, এবং বিটাটা দেখো বি এর মতো দেখতে, তার মানে কিনারা এ ও সি এর মাঝের কোণটি হবে বিটা। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটি কী হবে, যেটি পড়ে আছে গামা। এভাবে তোমরা মধ্যবর্তী কোণগুলিকে মনে রাখবে। এরপর এসো আমরা কেলাস জালক বা স্পেস ল্যাটিস এবং একক কোষ বা ইউনিট সেল সম্পর্কে একটু জেনে নিই। আমরা কেলাসের ক্ষেত্রে কি জেনেছিলাম না, কেলাস গঠনকারী যে কণাগুলি আছে সেই সমস্ত কণাগুলির সুনির্দিষ্ট ও পর্যায়ক্রমিক বিন্যাসের ফলেই কিন্তু কেলাস নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার প্রাপ্ত হয়। এখানে দেখো, গোল বলের আকারে কেলাসের যে গঠনকারী কণাগুলিকে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি ওই গঠনকারী কণাগুলির দেখো একটি সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে পর্যায়ক্রমিক বিন্যাসের ফলেই কিন্তু এই কেলাসটি গঠিত হয়েছে। আর যখন ওই কেলাস গঠনকারী কণাগুলিকে বিন্দু দ্বারা প্রতিস্থাপিত করা হয় তখন কেলাস জালক পাওয়া যায়। তাহলে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটিকেই বলা হয় কেলাস জালক। তাহলে কেলাস জালক কাকে বলে না, কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির, যেগুলি কি হতে পারে পরমাণু, অণু বা আয়ন, তার অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলা হয়। তাহলে দেখো, এক্ষেত্রে কেলাস গঠনকারী কণাগুলিকে যখন বিন্দুর আকারে প্রতিস্থাপিত করা হচ্ছে বা বিন্দুর আকারে ধরা হচ্ছে, তখন যে স্কেলিটন বা খাঁচাটি পাওয়া যাচ্ছে এটিকেই বলা হয় কেলাস জালক। আর ওই রিপ্রেজেন্টেটিভ বিন্দুগুলিকে বলা হয় জালক বিন্দু বা ল্যাটিস বিন্দু। এরপর আমাদের জানতে হবে একক কোষ কী। অ্যানিমেশনে দেখো, হলুদ রঙের একটি ছোট ঘনক নেওয়া হয়েছে। সেই ঘনকটিকে যদি বারবার পুনরাবৃত্তি ঘটানো হয়, অর্থাৎ ওই ছোট ঘনকের রিপিটেশনের ফলে বারবার পুনরাবৃত্তি যদি ঘটানো হয়, তাহলে দেখা যাচ্ছে বড় ঘনকটি আমরা পেলাম। ঠিক আছে, তো ছোট ঘনক থেকে বড় ঘনকটি আমরা পেলাম বারবার রিপিটেশনের ফলে। ওই ছোট ঘনকটিকেই বলা হচ্ছে একক কোষ বা ইউনিট সেল। ঠিক আছে,
তাহলে একক কোষের সংজ্ঞা হিসেবে কি বলা যেতে পারে, না কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাস, মানে ওই যে ইয়েলো কালারের একটা কিউব দেখতে পাচ্ছিলাম, সেটা যখন ত্রিমাত্রিক অঞ্চলে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসেতে সুষমভাবে এবং পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে, বারবার রিপিটেশন হচ্ছে, এই রিপিটেশনের ফলে দেখো সমগ্র কেলাস জালকটি পাওয়া গিয়েছিল, তাহলে ওই ক্ষুদ্রতম ইউনিটটিকেই বলা হয় একক কোষ বা ইউনিট সেল। গঠনকারী কণাগুলির অবস্থানের উপর ভিত্তি করে এসো দেখি ইউনিট সেল কয় প্রকার। সাধারণত 2 প্রকার। একটি হলো সরল বা আদিম একক কোষ, যাকে বলা হয় প্রিমিটিভ, আর একটি হলো সেন্টার্ড অর্থাৎ কেন্দ্রিক একক কোষ। প্রিমিটিভ বা সরল একক কোষ কাকে বলে, না যে একক কোষের কেবল কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা অর্থাৎ যে পরমাণু, অণু বা আয়নগুলি যেগুলিকে গঠনকারী কণা বলা হয় অবস্থান করে, তাকেই সরল বা আদিম একক কোষ বলা হয়। সেন্টার্ড অর্থাৎ কেন্দ্রিক একক কোষগুলিকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো বডি সেন্টার্ড অর্থাৎ দেহকেন্দ্রিক, আর একটি হলো ফেস সেন্টার্ড অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক, আর একটি হলো এন্ড সেন্টার্ড অর্থাৎ প্রান্তকেন্দ্রিক। এসো এরপর দেখে নেওয়া যাক দেহকেন্দ্রিক একক কোষ কাকে বলে। যে একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়াও কোষের দেহকেন্দ্রে একটি গঠনকারী কোণ অবস্থান করে তাকে দেহকেন্দ্রিক একক কোষ বলে। এরপর এসো দেখে নেওয়া যাক পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কাকে বলে। দেখো, যে একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে গঠনকারী কোণ অবস্থান করে তাকে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বলা হয়। দেখো, কৌণিক বিন্দুগুলি ছাড়াও পৃষ্ঠতলের মাঝখানে আরেকটি করে কণা বর্তমান। এরপর দেখি প্রান্তকেন্দ্রিক একক কোষ কাকে বলে। যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও বিপরীত সমান্তরাল পৃষ্ঠের, মানে দুটো যে বিপরীত সমান্তরাল পৃষ্ঠ আছে তার কেন্দ্রে গঠনকারী কণাগুলি অবস্থান করে তাকে প্রান্তকেন্দ্রিক একক কোষ বলে। ধরো আমরা যে রুমে রয়েছি সেই রুমের মেঝের কেন্দ্র এবং ছাদের কেন্দ্রে পরস্পর বিপরীত দিকে দুটি কোণা বর্তমান। এসো এখন আমরা অ্যানিমেশনের সাহায্যে ইউনিট সেলগুলিকে একটু দেখে নিই। দেখো, এটি হলো প্রিমিটিভ অর্থাৎ সরল একক কোষ, যার 8টি কোণে 8টি কোণা বর্তমান দেখতে পাচ্ছ। এই একক কোষকে ক্যাপিটাল পি লেটার দ্বারা ডিনোট করা হয়। দেখো, দেহকেন্দ্রিক একক কোষে দেহের অভ্যন্তরে যেরকম একটি কোণা বর্তমান, তার সাথে সাথে ঘনকটির 8টি কোণেতেও 8টি কোণা বর্তমান দেখতে পাচ্ছ, এবং এই একক কোষকে ক্যাপিটাল আই দ্বারা চিহ্নিত করা হয়। ফেস সেন্টার্ড অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেখো 8টি কোণে 8টি কোণা বর্তমান, ঘনকটির 8টি কোণে 8টি কোণা বর্তমান, এবং তার সাথে সাথে প্রত্যেকটি পৃষ্ঠ বা ফেসের মাঝখানে অর্থাৎ সেন্টারে দেখো একটি করে কোণা বর্তমান। এটিকে এই একক কোষকে এফ লেটার দ্বারা ডিনোট করা হয়। এসো এরপর দেখে নেওয়া যাক ইউনিট সেলকে কী কী প্যারামিটার দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ ইউনিট সেলের কী কী প্যারামিটার আছে দেখে নিই। দেখো, একটি 3D ইউনিট সেলের এক্স ওয়াই জেড অ্যাক্সিস এখানে দেখা যাচ্ছে। তো ইউনিট সেলের ডাইমেনশনস অর্থাৎ লেন্থ, এজ লেন্থ বা বাহুগুলিকে, ধারগুলিকে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর দেখো এক্স অক্ষ বরাবর এ ধরা হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ধরা হয়েছে এবং জেড অ্যাক্সিস বরাবর সি ধরা হয়েছে। এরপর এসো আমরা অন্য একটি প্যারামিটার অ্যাঙ্গেল অর্থাৎ কোণগুলি দেখে নিই। কোণগুলি কীরূপ হবে দেখো, কোণগুলি কি আলফা, বিটা এবং গামা, দুটি যে এজ, সেই দুটি এজের মধ্যবর্তী কোণ হলো আলফা, বিটা, গামা। এটা আমরা আগেই পড়েছি, কোণটিকে আলফা বলবো। দেখো, বি আর সি এজের মধ্যবর্তী যে কোণ তাকেই বলা হচ্ছে আলফা কোণ, ঠিক আছে। আর তারপরে দেখো এ আর সি এর অর্থাৎ এজ এ আর সি এর মধ্যবর্তী কোণ হলো বিটা কোণ, যেটা আমরা আগেও বলেছিলাম। আর এ আর বি এজের মধ্যবর্তী কোণটি হলো গামা কোণ, ঠিক আছে। এজ এ ও বি এর মধ্যবর্তী কোণটি হলো গামা কোণ। ইউনিট সেলের এই যে ডিফারেন্ট প্যারামিটার্সগুলি আছে, বিভিন্ন প্যারামিটার্সগুলি আছে, অর্থাৎ এজ লেন্থ, ধার বা কিনারার দৈর্ঘ্য এবং দুটি কিনারার মধ্যবর্তী কোণ, এই প্যারামিটারগুলির উপর ভিত্তি করে আমরা 7টি ভিন্ন ভিন্ন প্রকৃতির ইউনিট সেল বা একক কোষ পেয়ে থাকি। এটাকেই বলা হচ্ছে 7টি ক্রিস্টাল সিস্টেম। এসো আমরা দেখে নিই 7টি ক্রিস্টাল সিস্টেম কী কী।
প্রথমে দেখো সিম্পল কিউবিক ইউনিট সেল, যেক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ আলফা বিটার মান সমান এবং 90 ডিগ্রি করে। তারপরে দেখো টেট্রাগোনালের ক্ষেত্রে টেট্রাগোনাল ইউনিট সেল, এ বি এর দৈর্ঘ্য সমান কিন্তু সি এর দৈর্ঘ্য সমান না, আবার প্রত্যেকটি কোণ আলফা বিটা গামা সমান এবং 90 ডিগ্রি করে। তারপরে দেখো অর্থরম্বিক ইউনিট সেলের ক্ষেত্রে প্রত্যেকটি বাহুই কিন্তু অসমান, কিন্তু প্রত্যেকটি কোণ অর্থাৎ আলফা বিটা গামা সমান এবং 90 ডিগ্রি করে। তারপরে আসে হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো এ এবং বি এর মান সমান কিন্তু সি এর সাথে অসমান, আলফা বিটা কোণগুলি সমান এবং তাদের মান 90 ডিগ্রি কিন্তু গামার মান 120 ডিগ্রি। তারপরে আসছি রম্বোহেড্রালে। রম্বোহেড্রালের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমান কিন্তু কোনোটিই 90 ডিগ্রি নয়। তারপরে আসি মনোক্লিনিক ইউনিট সেলের ক্ষেত্রে, যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এর বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু সি এর সাথে সমান না, আবার আলফা আর গামা কোণগুলি সমান এবং 90 ডিগ্রি করে কিন্তু বিটা কোণটি 90 ডিগ্রি নয়। তারপরে আসি ট্রাইক্লিনিকের ক্ষেত্রে। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে দেখো কোনো বাহুর দৈর্ঘ্যই সমান নয় এবং কোনো কোণই সমান নয় এবং কোনোটি 90 ডিগ্রিও নয়। এরপর তোমরা বিশেষ দুটি ইউনিট সেলের উপর নজর দাও, একটি হলো সিম্পল কিউবিক যেটি প্রথমেই আছে এবং আরেকটি হলো লাস্টের ট্রাইক্লিনিক। ওই দুটি ইউনিট সেলের প্যারামিটারগুলির উপর নজর দিলে আমরা দেখতে পারবো, প্রথম যেটি আছে সিম্পল কিউবিক, ওটির ক্ষেত্রে দেখো প্যারামিটারগুলি ভালো করে লক্ষ্য করো। সিম্পল কিউবিক ইউনিট সেল হলো মোস্ট সিমেট্রিক্যাল ইউনিট সেল, আর সর্বশেষ ট্রাইক্লিনিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যারামিটারগুলি লক্ষ্য করলে আমরা বুঝতে পারি ট্রাইক্লিনিক ইউনিট সেল হলো মোস্ট আনসিমেট্রিক্যাল ইউনিট সেল। দেখো 7টি ক্রিস্টাল সিস্টেমের এই যে ডিফারেন্ট প্যারামিটার আছে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসেই। দেখো ইউনিট সেলগুলিকে আমি ফার্স্টে একটু বোল্ড লেটারে লিখেছি, তো ওইভাবে তোমরা মনে রাখবে তাহলে সুবিধা হবে। সিটি অর HMT, বারবার বলতে থাকো সিটি অর HMT, সিটি অর HMT, দেখো এটি মুখস্থ হয়ে যাবে। আর এই অর্ডার মেনে তোমরা যদি মানগুলিকে মুখস্থ করো তাহলে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে। দেখো প্রথম A ইকুয়ালস টু বি ইকুয়াল টু সি, তারপরে দেখো A ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তারপরে দেখো A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হলো, তারপরে আবার রিপিটেশন হচ্ছে A ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আবার A ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তারপরে A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তারপরেরটাও A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এভাবে করলে দেখো একটা পিরিয়ডিসিটি মেনটেন হচ্ছে এবং মনে রাখতেও সুবিধা হবে। সেরকম অন্যদিকে অ্যাঙ্গেলগুলির ক্ষেত্রে দেখো প্রথম তিনটি অ্যাঙ্গেল সমান এবং 90 ডিগ্রি, পরেরটিতে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা প্রত্যেকটি সমান কিন্তু কোনোটি 90 ডিগ্রি নয়, তারপরে আলফা বিটা 90 ডিগ্রি, গামাটি 120 ডিগ্রি, তারপরের ক্ষেত্রে আলফা বিটা 90 ডিগ্রি কিন্তু গামা 90 ডিগ্রি নয়, তারপরে লাস্টে কোনো অ্যাঙ্গেলই সমান না এবং কোনোটি 90 ডিগ্রি না। এভাবে করলে আমি মনে করি তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। তো এটি খাতায় তোমরা লিখে নাও এবং বারবার ধরে প্র্যাকটিস করো। মনে করে দেখো আমরা কিন্তু 4টি বিভিন্ন ধরনের একক কোষ পেয়েছি। একটি হলো সরল বা আদিম, তারপর হলো পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক। আবার একটু আগেই আমরা দেখো পড়লাম 7টি বিভিন্ন শ্রেণীর কেলাস অর্থাৎ 7টি ক্রিস্টাল সিস্টেম। তো এখন এই 4টি বিভিন্ন ধরনের একক কোষ এবং এই প্রাপ্ত 7টি ক্রিস্টাল সিস্টেমের সমন্বয়ে 14টি বিভিন্ন রকমের কেলাস জালক বা ল্যাটিসের বিন্যাস পাওয়া যায়। এগুলিকেই বলা হয় বিজ্ঞানী অগাস্টা ব্র্যাভিসের নামানুসারে ব্র্যাভিস ল্যাটিস। এই 14টি ব্র্যাভিস ল্যাটিসের মধ্যে 7টি হলো সরল বা আদিম একক কোষ, 3টি হলো দেহকেন্দ্রিক একক কোষ, 2টি হলো প্রান্তকেন্দ্রিক একক কোষ এবং 2টি হলো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এভাবে আমরা 14টি বিভিন্ন ধরনের ব্র্যাভিস ল্যাটিস পাচ্ছি। তো এসো এরপর আমরা দেখে নিই 14টি ব্র্যাভিস ল্যাটিস কী কী হয়। এবার তোমাদের মোবাইলের একটু পোর্ট্রেট মোডে গিয়ে দেখো 14টি ব্র্যাভিস ল্যাটিস কীভাবে আমরা পাচ্ছি। দেখো ক্রিস্টাল সিস্টেম যখন কিউবিক তখন সেই কিউবিক ক্রিস্টাল সিস্টেমের সম্ভাব্য একক কোষগুলি কী কী? সিম্পল বা মৌলিক বা সরল একক কোষ,
তারপরে দেখো বডি সেন্টার অর্থাৎ দেহকেন্দ্রিক একক কোষ এবং ফেস সেন্টার বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, তিনটি পাওয়া গেল কিউবিকের জন্য। তারপরে দেখো টেট্রাগোনালের জন্য, যখন ক্রিস্টাল সিস্টেম টেট্রাগোনাল তখন আমরা সম্ভাব্য একক কোষ পাচ্ছি দুটি, একটি হলো সিম্পল টেট্রাগোনাল আর একটি হচ্ছে বডি সেন্টার টেট্রাগোনাল মানে দেহকেন্দ্রিক, একটি হচ্ছে সরল আর একটি হচ্ছে দেহকেন্দ্রিক, দুটি পাওয়া গেল। এরপরে দেখো আসছে আমরা অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে। এই অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে দেখো আমরা চারটি অর্থাৎ ম্যাক্সিমাম আমরা সম্ভাব্য একক কোষ পাচ্ছি, একটি হলো মৌলিক বা সরল, তারপরে দেখো বডি সেন্টার মানে দেহকেন্দ্রিক, তারপরে পাচ্ছি ফেস সেন্টার অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক এবং আরেকটি পাচ্ছি প্রান্তকেন্দ্রিক। এখানে একটু বলে রাখি, এন্ড সেন্টার বা প্রান্তকেন্দ্রিককে আবার বেস সেন্টার্ডও বলা হয়। এরপর দেখো রম্বোহেড্রালেরও একটি সম্ভাব্য একক কোষ পাওয়া যায় এবং সেটি হলো মৌলিক বা সরল একক কোষ। হেক্সাগোনালেরও একটি সম্ভাব্য একক কোষ পাওয়া যায়, সেটি হলো মৌলিক বা সরল একক কোষ। তারপরে দেখো মনোক্লিনিক ইউনিট ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে মনোক্লিনিকের ক্ষেত্রে দুটি সম্ভাব্য একক কোষ পাওয়া যায়, একটি হলো সিম্পল বা মৌলিক বা সরল একক কোষ, আরেকটি হলো প্রান্তকেন্দ্রিক একক কোষ। আর সর্বশেষে ট্রাইক্লিনিকের ক্ষেত্রে একমাত্র একটি সম্ভাব্য একক কোষ পাওয়া যায় এবং সেটি হলো মৌলিক। তাহলে দেখো এই যে আমরা 14টি ব্র্যাভিস ল্যাটিস পড়লাম, এখানে কিন্তু একটি জিনিস কমন, সেটি হলো কি প্রত্যেকটি ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রেই একটি মাত্র যে সম্ভাব্য একক কোষ থাকবে সেটি অবশ্যই সিম্পল বা মৌলিক বা সরল একক কোষ হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্রিস্টাল সিস্টেমের একটি মৌলিক বা সরল একক কোষ থাকবেই। এবার আমরা একটি খুব ইন্টারেস্টিং পার্টে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা ঘনাকাকার সিস্টেমে অর্থাৎ কিউবিক সিস্টেমের প্রতি একক কোষের কোণার সংখ্যা নির্ণয় করব। দেখা যাক কীভাবে কোণার সংখ্যা নির্ণয় করা যায়। দেখো এটি একটি ক্রিস্টাল ল্যাটিস, আর আমরা জানি যে একটি ক্রিস্টাল ল্যাটিস বহু সংখ্যক ইউনিট সেল অর্থাৎ একক কোষ নিয়ে গঠিত। আবার দেখো এক একটি ইউনিট সেল কিন্তু অন্যান্য ইউনিট সেলের সাথে টাচ করে আছে, যেহেতু ইউনিট সেলগুলির রিপিটেশনের ফলেই ক্রিস্টাল ল্যাটিসটি তৈরি হয়েছিল। দেখো কেলাস জালকে যে লাল লাল বিন্দুগুলি দেখা যাচ্ছে ল্যাটিস পয়েন্টগুলি, ওগুলিতে কি থাকবে, ওই কেলাস গঠনকারী উপাদানগুলি। তাহলে আমরা বলতে পারি যে ল্যাটিস পয়েন্টে কেলাস গঠনকারী যে কোণাগুলি আছে বা বর্তমান থাকবে সেগুলি অন্যান্য ইউনিট সেল বা একক কোষ দ্বারাও শেয়ার হবে, তাই তো? চলো এবার পার্টিকেল শেয়ারিংয়ের বিষয়টি একটু অন্যরকমভাবে দেখে নেওয়া যাক। এসো আমরা এখন দেখে নিই কৌণিক বিন্দুস্থিত কোণাটি কতগুলি ইউনিট সেলের সাথে শেয়ার করে থাকে। মোট 8টি ইউনিট সেল দ্বারা শেয়ার হয়ে আছে, অর্থাৎ 8টি ইউনিট সেল ওকে শেয়ার করছে। কী হবে, নিচে দেখো 4টি ইউনিট সেল এবং কোণাটির উপরে 4টি ইউনিট সেল, অর্থাৎ টোটাল 8টি ইউনিট সেল দ্বারা ওই কৌণিক বিন্দুস্থিত কোণাটি শেয়ার হয়েছিল। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুস্থিত কোণার অবদান কত, 1/8 অংশ করে। এরপর এসো দেখে নেওয়া যাক ফেস সেন্টার অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কোণাটি কতগুলি একক কোষ দ্বারা শেয়ার হয়ে থাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ওই কোণাটি 2টি একক কোষ দ্বারা শেয়ার হয়েছিল। দেখো তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কোণাটি পরস্পর সংলগ্ন 2টি একক কোষের জন্য সাধারণ, অর্থাৎ 2টি একক কোষ শেয়ার করছে, তাই প্রতিটি কোষের জন্য উক্ত কোণার অবদান কত হবে, 1/2 অংশ করে। এরপর এসো দেখে নেওয়া যাক দেহকেন্দ্রে অবস্থিত কোণাটি কতগুলি ইউনিট সেলের সাথে শেয়ার হয়। দেখো এক্ষেত্রে দেহকেন্দ্রে অবস্থিত কোণাটি ওই একক কোষটির একদম অভ্যন্তরে অবস্থিত, তাই তো? তাই আমরা বলতে পারি দেহকেন্দ্রে অবস্থিত কোণাটি উক্ত কোষের সম্পূর্ণ অধিকারে থাকে, ওই কোণাটিকে কারোর সাথে শেয়ার করে না। এসো এবার আমরা সরল ঘনকাকার একক কোষে কোণার সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় দেখব। দেখো এটি একটি সিম্পল কিউবিক ইউনিট সেল অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ, যার 8টি কোণে 8টি কোণা বর্তমান।
ছবিতে কণাগুলিকে দূরে দেখানো হলেও আসলে কিন্তু ওই কণাগুলি পরস্পরের সাথে টাচ করে অবস্থান করে এইভাবে। দেখো, অলরেডি আমরা জেনেছি যে প্রতিটি কৌণিক বিন্দুস্থিত কণা পরস্পর সংলগ্ন 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ। তাহলে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুস্থিত কণার অবদান কত হবে? 1/8 অংশ। সেটি আমরা এখন দেখে নিই কীভাবে হয়। দেখো, প্রত্যেকটি খণ্ডকে এরপর বা শেয়ারিং অংশকে যদি আমরা জোড়া লাগাই তাহলে আমরা কি পাবো? ঘনকটির 8টি কৌণিক বিন্দুতে 8টি কোণা ছিল এবং প্রতিটি কোণার শেয়ারিং অংশ হলো 1/8 অংশ করে। তাহলে 8টির জন্য আমরা কি পাবো? 8টি কোণার জন্য 8 × 1/8 সমান দেখো আমরা পাচ্ছি একটি অ্যাটম। তাহলে দেখো, সরল ঘনকাকার একক কোষের 8টি কোণে 8টি কোণা থাকলেও ওই একক কোষটি তৈরির জন্য কতগুলি কোণার প্রয়োজন? একমাত্র একটি কোণাই প্রয়োজন। এসো এরপর দেখে নিই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কোণার সংখ্যা কতগুলি। দেখো, আমরা আগেই জেনেছি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে বডির ভেতরে একটি কোণা থাকে যেটি কারোর সাথে শেয়ার হয় না, এবং 8টি কোণে যে 8টি কোণা আছে সেগুলি বাকি আরও 8টি একক কোষের সাথে শেয়ার হয়। তাই 1/8 অংশ করে এক একটি একক কোষ তার ভাগ পায়, অর্থাৎ অবদান হলো 1/8 অংশ করে। এরপর এসে দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই একক কোষে কোণার সংখ্যা নির্ণয় করি। এখন যদি মূল একক কোষটির আশেপাশের একক কোষগুলিকে ইমাজিনারি প্লেন দ্বারা কেটে নেওয়া যায় তাহলে যেটি দেখতে পাই সেটি হলো এরকম। এখন যদি আমরা কৌণিক বিন্দুস্থিত কোণাগুলির শেয়ারিং পার্টগুলিকে যুক্ত করি তাহলে দেখো ওই আগের মতোই আমরা একটি কোণা পাবো। দেখো, কৌণিক বিন্দুতে অবস্থিত কোণাগুলির শেয়ারিং পার্টগুলিকে আমরা যদি যুক্ত করি তাহলে দেখো একটি সম্পূর্ণ কোণা পেলাম। আর বডি সেন্টারের দেহকেন্দ্রের ভেতরে দেখো একটি কোণা ছিল। আর আমরা জানি দেহকেন্দ্রের ভেতরে অভ্যন্তরে অবস্থিত কোণাটি কিন্তু অন্য কোনো ইউনিট সেলের সাথে শেয়ার হয় না। তার মানে আমরা বলতে পারি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার সংখ্যা কতগুলি? একটি হচ্ছে অভ্যন্তরে অবস্থিত কোণাটি এবং অন্যটি হচ্ছে ওই টোটাল 8টি কোণার থেকে আমরা যে একটি কোণা পেলাম, অর্থাৎ টোটাল 2টি কোণা নিয়ে গঠিত দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এরপর এসো দেখে নিই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ কতগুলি কোণা নিয়ে গঠিত। দেখো, আমরা জানি যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে 8টি কর্নারে 8টি কোণা বর্তমান। তার সাথে সাথে প্রত্যেকটি ফেসেতে পৃষ্ঠে 6টি যে পৃষ্ঠ আছে সেই 6টি পৃষ্ঠের মাঝখানে অর্থাৎ সেন্টারে একটি করে কোণা বর্তমান, যেটা আমরা ছবিতেও এখানে দেখতে পাচ্ছি। এখন কোণাগুলি যখন পরস্পরের সাথে টাচে থাকে তখন কি হয়, এবং আমরা যদি ইমাজিনারি প্লেন দ্বারা ওটিকে কাটি তাহলে আমরা দেখতে পাবো কীভাবে ওই কোণাগুলি শেয়ার করে আছে। দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্নারে 8টি কর্নারে যে 8টি কোণা ছিল এগুলো আমরা আগেও দেখেছি। ওই কোণাগুলির শেয়ারিং পার্টগুলি যদি আমরা যুক্ত করি তাহলে আমরা একটি সম্পূর্ণ কোণা পাই, অর্থাৎ ওই 8টি কৌণিক বিন্দুর থেকে শেয়ারিং অংশ থেকে আমরা একটি কোণা পেলাম। আর দেখো, 6টি ফেসে অর্থাৎ 6টি পৃষ্ঠে 6টি কোণা ছিল, এবং আমরা জানি যে পৃষ্ঠের কোণাগুলি পরস্পর 2টি একক কোষের সাথে শেয়ার করে। তাই প্রত্যেকটি একক কোষে শেয়ারিং পার্ট কত করে হয়? হাফ অংশ করে। তো এরকম 6টি কোণা ছিল, তাহলে 6টি কোণার অবদান হলো 6 × হাফ = 3, তার মানে 3টি কোণা পেলাম। এখন এসো দেখে নিই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কতগুলি কোণা বর্তমান। দেখো, 8টি কোণে 8টি অ্যাটম ছিল, 8টি কোণা ছিল, প্রত্যেকটির অবদান 1/8 অংশ করে। তাই 8 × 1/8 সমান আমরা পেলাম একটি অ্যাটম। আর যে কোণাগুলি ফেসে অর্থাৎ পৃষ্ঠে অবস্থান করে সেই কোণাগুলির প্রতি একক কোষে অবদান কত? হাফ অংশ করে। তাহলে এরকম 6টি ফেস আছে, তাহলে 6টি ফেসের অ্যাটমের জন্য অবদান কী হবে? 6 × হাফ = 3 অ্যাটমস, অর্থাৎ 3টি অ্যাটম পেলাম।
তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার সংখ্যা হলো 1+3 = 4, অর্থাৎ 4টি কোণা নিয়ে গঠিত।